আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ডেভিল হান্ট ফেজ 2 রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার 14,569 জন। স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছরের 13 ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল রোববার পর্যন্ত সারা দেশে 14,569 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি। মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নজিরবিহীন কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই ও উগ্রবাদী গোষ্ঠীর চাপের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। ঠাকুরগাঁওয়ে 2 অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, 2.5 লাখ টাকা জরিমানা। ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। যকসু নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জবি প্রশাসনের। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ডেভিল হান্ট ফেজ 2 রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার 14,569 জন। স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছরের 13 ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল রোববার পর্যন্ত সারা দেশে 14,569 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি এই অভিযানে 201টি আগ্নেয়াস্ত্র, 1,541 রাউন্ড গুলিসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আজ সোমবার 5 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এ সভায় সভাপতিত্ব করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান জোরদার, সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত 13 ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল রোববার 4 জানুয়ারি পর্যন্ত 14,569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 201টি আগ্নেয়াস্ত্র, 1,541 রাউন্ড গুলি, 566 রাউন্ড কার্তুজ, 165টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে 19,235 জন সহ মোট 33,804 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সারা দেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে না পারে এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের হার আরও বাড়ানো যায় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রেস ব্রিফিংয়ে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, 7 জানুয়ারি এ ঘটনায় করা মামলার চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এ ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্র সহ যে কোনো সময়ে যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি। মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নজিরবিহীন কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই ও উগ্রবাদী গোষ্ঠীর চাপের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এমনকি আজ তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার ও প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক আখ্যা দিয়ে শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে লিখেছেন, এতে আশ্চর্যের কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে থারুর ভারতের বর্তমান অবস্থানকে সরাসরি আক্রমণ করে বলেন, বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, ভারতের প্রতিবেশী নীতিতে বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করে দেখা একটি মস্ত বড় ভুল। থারুরের মতে, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের যে গভীরতা তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চেয়ে যোজন দূরে। তিনি প্রশ্ন তোলেন, কেন দুই দেশের সম্পর্ককে একটি সরল সমীকরণে ফেলে জটিল করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজবানা হাসানের একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, শি ইজ রাইট, আলাস। ওই ভিডিওতে রেজবানা হাসান বলেন, আমাদের আবেগে আঘাত লেগেছে, আমরা অবশ্যই কড়া প্রতিক্রিয়া জানাব। যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি যুক্ত করেন, যখন দুটি দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকে তখন সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া সেটি প্রশমনে সহায়তা করে, কিন্তু সেটি হয়নি। 2026 আইপিএলের নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কেকেআর মুস্তাফিজকে দলে নিয়েছিল, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কিছু উগ্র ধর্মীয় সংগঠন মুস্তাফিজের অংশগ্রহণের বিরোধিতা শুরু করে। উগ্রবাদীদের হুমকির মুখে বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজকে বাদ দিতে। বিসিসিআইয়ের এমন রাজনৈতিক প্রভাবে নতি স্বীকার করা সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে বড় বিতর্কের জন্ম দিয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে বাংলাদেশ জাতীয় দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবি ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, 2026 টি-20 বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবার কথা এবং বাংলাদেশের গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। তিনি আরও জানান, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যেখানে একজন ক্রিকেটার নিরাপদ নন, সেখানে পুরো দল ভারতে নিরাপদ বোধ করতে পারে না। প্রয়োজনে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়েও তিনি তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন। আজ ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় সেই নির্দেশ জারি করেছে। এই স্নায়ুযুদ্ধের ফলে 2026 বিশ্বকাপের আবেদন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে 7 ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
আইসিসি এই দ্বিপাক্ষিক উত্তেজনা নিরসনে কী ভূমিকা নেয় এখন সেটিই দেখার বিষয়। ঠাকুরগাঁওয়ে 2 অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, 2.5 লাখ টাকা জরিমানা। ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে 2টি ইট ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট 2,50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এম স্টার ব্রিক্স ও ডিজেবি ব্রিক্স নামের 2টি ইট ভাটা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান কবিরের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুযায়ী এম স্টার ব্রিক্সকে 1,50,000 টাকা এবং ডিজেবি ব্রিক্সকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর ভেকু বা এক্সকেভেটর দিয়ে ইট ভাটা দুটির চুল্লি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তামিম হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান কবির জানান, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উচ্চ আদালতের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। যকসু নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জবি প্রশাসনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার 5 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট দিতে আসা শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের 2 ও 3 নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না। জবি প্রশাসন আরও জানিয়েছে, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পগত স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ভোট গ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করবেন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। যকসু নির্বাচনের জন্য 38টি এবং হল সংসদ নির্বাচনের জন্য 1টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে 16,645 জন এবং হল সংসদে 1,242 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল মঙ্গলবার সকাল 8:30 থেকে বিকেল 3টে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। এর আগে গত 30 ডিসেম্বর যকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে যকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় 6 জানুয়ারি যকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।